তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কালকে ইতিহাস সাবজেক্টের পরীক্ষা এবং তোমরা প্রত্যেকেই কম বেশি এই সাবজেক্টটা নিয়ে চিন্তায় আছো যে তোমাদের কি প্রশ্ন হবে, বড় প্রশ্ন তোমরা লিখতে পারবে কিনা। কারণ এর আগের সেমিস্টারে সম্পূর্ণ তোমরা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিয়েছো এবং এখানে তোমাদের সম্পূর্ণ ডেসক্রিপটিভ অর্থাৎ বড় প্রশ্ন লিখতে হবে এবং সেখানে কোন প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে সেটা নিয়েই আজকে ক্লাস। দেখো, প্রথমেই তোমাদের বলবো এই ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা, এই পরীক্ষার কোয়েশ্চেন পেপার নিজস্ব স্কুল তৈরি করে এবং নিজস্ব স্কুলেই পরীক্ষা হয়। সেক্ষেত্রে তোমাদের ক্লাসে যে প্রশ্নগুলো দেয়া হয়, অনেক স্কুল আছে, প্রায় আমাদের পশ্চিমবঙ্গে 80% স্কুল আছে যেখানে সাজেশন একটা করে দেয়া হয়, অর্থাৎ বলে দেওয়া হয় যে একটা লিস্ট দেওয়া হলো প্রশ্নের, যে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পরীক্ষার জন্য তৈরি করবে, এরকম একটা বলা হয় বা সাজেশন টাইপের কিছু দেয়া হয়। যাই হোক, তোমরা আজকে যে প্রশ্নগুলো আমি বলছি দেখবে যে সেই সাজেশনের মধ্যে মিলছে কিনা এবং তোমাদের সেখানে অনেক বেশি প্রশ্ন থাকে, এখানে আমি একদম কম করে দেবো, তার থেকেও সংক্ষিপ্ত কিছু বলবো, অর্থাৎ সাজেশনটা একটু ছোট করে দেবো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ক্লাসটা দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই প্রশ্নগুলো তোমাদের স্কুলে বলা হয়েছে কিনা। আমি একদম অধ্যায় ভিত্তিক তোমাদের আলোচনা শুরু করছি। তোমাদের প্রথম অধ্যায় যেটা আছে, প্রথম অধ্যায় থেকে থাকে 8 নম্বরের প্রশ্ন এবং 3-4 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্টগুলো বলছি, শোনো। কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাষ্ট্রনীতি এবং সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। কি বললাম? কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাষ্ট্রনীতি এবং সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা। 2 নম্বর প্রশ্ন, জিয়াউদ্দিন বর্ণির ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা আলোচনা করো। এটা দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, নতুন রাজতন্ত্র কি? টমাস ক্রমওয়েলের নব্য রাজতন্ত্রের ধারণা ও অবদান আলোচনা করো। এটা তৃতীয় প্রশ্ন। দেখবে তোমাদের স্কুলের প্রশ্নের সাথে মিলছে কিনা। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, পারস্যের কর্তব্য এবং চীনের ম্যান্ডারিন ব্যবস্থার তুলনামূলক আলোচনা, বা এগুলো পৃথকভাবেও আসতে পারে, যে পারস্যের কর্তব্য ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, চীনের ম্যান্ডারিন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, এগুলো আলাদাভাবেও আসতে পারে। তাহলে আমি এখনো পর্যন্ত তোমাদের 4টে 8 নম্বরের প্রশ্ন বললাম এবং তারপরে 5 দাগের প্রশ্ন হচ্ছে তোমাদের দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো এবং এটা কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যায়? এটা একটু কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মুঘল মনসবদারি প্রথা বিস্তারিত আলোচনা করো। মুঘল মনসবদারি প্রথা সম্পর্কে, সেখানে প্রথার বিবর্তন, বৈশিষ্ট্য, গুরুত্ব, এগুলো করতে হবে। এবং পরের প্রশ্ন আছে, শেষ প্রশ্ন, ইকতা ব্যবস্থা কি? ইকতা ব্যবস্থার বিবর্তন ও বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, তোমাদের প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে এবং তোমাদের একটিই মাত্র 8 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়। সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো যে প্রথম অধ্যায় থেকে যে 7টা প্রশ্ন তোমাদের বললাম, এই 7টা প্রশ্ন যদি করে যাও তাহলে কিন্তু প্রথম অধ্যায় থেকে একটা নিশ্চিত তোমরা কমন পাবে। বিশেষ করে কৌটিল্য থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে। এই 7টা প্রশ্ন তোমরা করলে একটা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। এবং যারা এইভাবে না করবে, অর্থাৎ তোমরা চাইছো যে আমরা প্রথম চ্যাপ্টার থেকে কিছুটা 8 নম্বরের প্রশ্ন পড়বো, তাহলে তোমাদের আমি সাজেস্ট করব তোমরা প্রথম 4-5টা প্রশ্ন এখান থেকে করো এবং শেষ যে চ্যাপ্টার আছে সেখান থেকেও 8 নম্বরের 4-5টা প্রশ্ন করো, তবে সেখানে একটু রিস্ক বেশি থাকে। ঠিক আছে। কিন্তু এটা যদি করো যে প্রথম অধ্যায় থেকে সব কটা প্রশ্ন করে যাচ্ছ আমার সাজেশনে যে প্রশ্নগুলো তোমাদের বললাম, এবং শেষ অধ্যায় থেকে 2 বা 3টে প্রশ্ন তুমি দেখে যাচ্ছ 8 নম্বরের জন্য, তাহলে সুবিধা হয় আর কি। ঠিক আছে। আর প্রশ্নগুলো এবার শোনো। এবার প্রথম অধ্যায় থেকে 3-4 নম্বরের যেসব প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন, কৌটিল্যের মণ্ডল তত্ত্ব সম্পর্কে টিকা। পরের প্রশ্ন, মনসবদারি ব্যবস্থায় জাট বর্গীয় আকার ঠও হতে পারে আর বর্গীয় আকার ত হতে পারে, জাট ও সাওয়ার পদ বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন, জিয়াউদ্দিন বর্ণির সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল? এই প্রশ্নটা আসতে পারে।
ম্যান্ডারিন ব্যবস্থা সম্পর্কে টিকা অর্থাৎ ম্যান্ডারিন ব্যবস্থার বৈশিষ্ট্য, ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স গ্রন্থ সম্পর্কে টিকা, এটা একটু এক্সট্রা দেখে রাখতে পারো, এবং প্লেটোর রাষ্ট্রতত্ত্ব বা আদর্শ রাষ্ট্রের ধারণা, এটা একটু এক্সট্রা দেখে রাখতে পারো। আর ম্যাকিয়াভেলি এবং প্লেটো তোমাদের স্কুলে দেওয়া হয়েছে কিনা তোমরা কমেন্ট করে জানাবে। এবারে পরের অধ্যায় অর্থাৎ দ্বিতীয় যে অধ্যায়, সেখান থেকে 3-4 নম্বরের প্রশ্ন আসে। তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন 8 নম্বরের থাকে না। সেখান থেকে কি করবে, ক্রুসেড বা ধর্মযুদ্ধ কি এবং ক্রুসেডের প্রধান কারণ আলোচনা করো, 3টে বা 4টে কারণ হলেই হবে। পরের প্রশ্ন, ক্রুসেডের ফলাফল বা প্রভাব, ক্রুসেডের ফলাফল বা প্রভাব আলোচনা করো। তারপরের প্রশ্ন, ইউরোপে সামন্ততন্ত্র পতনের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ইউরোপে রেনেসাঁস বা নবজাগরণের কারণগুলি কি, ইটালিতে কেন প্রথম রেনেসাঁস দেখা দিয়েছিল। 5 নম্বর প্রশ্ন, মানবতাবাদ বলতে কি বোঝো, পেত্রাককে কেন মানবতাবাদের জনক বলা হয়। 6 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের 95 থিসিসের ভূমিকা আলোচনা করো, বা ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা। পরের প্রশ্ন, ইউরোপের চিত্রশিল্প বা স্থাপত্যে রেনেসাঁসের প্রভাব, ইউরোপের চিত্রশিল্প বা স্থাপত্যে রেনেসাঁসের প্রভাব। 8 নম্বর প্রশ্ন, দ্বিতীয় আরবায়নের ঘোষণা বা ক্রুসেড চার্চের ভূমিকা। এই কটা প্রশ্ন তোমরা ভালো করে করবে এখান থেকে 3-4 নম্বরের জন্য। আরেকটা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, সামন্ততন্ত্রের মানে স্তরবিন্যাস বা পিরামিড আকৃতির কেন, এটা একটু দেখে রাখতে পারো, বা ম্যানর ব্যবস্থাটা টিকা আকারে দেখে রাখতে পারো একটু। এবারে শেষ অধ্যায় থেকে তোমাদের প্রথমেই 8 নম্বরের বড় প্রশ্ন আলোচনা করব, এবং দেখবে এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। আর শুধু তাই নয়, যাদের স্কুলে প্রশ্ন দিয়েছে তোমরা প্রশ্নগুলো মিলিয়ে নেবে, এর মধ্যেই তোমাদের প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে প্রথম প্রশ্ন 8 নম্বরের, আধুনিক বিজ্ঞানের সূচনায় ডাইনি বিদ্যা বা জাদুবিদ্যা চর্চা থেকে বিজ্ঞান মনস্কতার উত্তরণ বা সামাজিক মুক্তির ইতিহাস আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি আলোচনা করো। ওর সঙ্গেই আছে সামুদ্রিক অভিযানে পর্তুগাল ও স্পেনের ভূমিকা কী ছিল। 3 নম্বর প্রশ্ন, মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো, আধুনিক বিশ্বের জ্ঞানচর্চায় মুদ্রণ বিপ্লবের গুরুত্ব। পরের প্রশ্ন, জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিজ্ঞানের উত্তরণ কিভাবে ঘটেছিল, জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিজ্ঞানের উত্তরণ কিভাবে ঘটেছিল, অর্থাৎ কোপার্নিকাস ও গ্যালিলিওর অবদান এখানে তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ইউরোপে সামরিক বিপ্লব বা রণকৌশলের পরিবর্তন সম্পর্কে, অর্থাৎ ইউরোপে সামরিক বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নও তোমাদের 8 নম্বরে আসতে পারে। এবং শেষ 8 নম্বরের প্রশ্ন অর্থাৎ 6 দাগের প্রশ্ন, কৃষি প্রযুক্তির অগ্রগতি এবং সমাজে তার প্রভাব। এবার শেষ অধ্যায় থেকে 3-4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে ভালো করে শুনে নাও। প্রথম প্রশ্ন, কেপলারের গ্রহগতি সংক্রান্ত সূত্রগুলি লেখো। কোপার্নিকাসীয় বিপ্লব বা সৌরকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা, ভালো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, দূরপাল্লার সমুদ্র অভিযানে কম্পাস, মানচিত্র এবং কারাক জাহাজের ভূমিকা। 4 নম্বর প্রশ্ন, গ্যালিলির অবদান, অর্থাৎ তার দূরবীক্ষণ আবিষ্কার এবং পর্যবেক্ষণ তোমাদের ওখানে লিখতে হবে। এবং পরের প্রশ্ন, মুদ্রণ যন্ত্র আবিষ্কারে গুটেনবার্গের অবদান। তারপরের প্রশ্ন, আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় এবং কেন বলা হয়। এবং শেষ প্রশ্ন হচ্ছে আলকেমি বা অপরাসায়ন বিদ্যা কি। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন। শেষ মুহূর্তে তোমরা এই প্রশ্নগুলো দেখো, এবং এখান থেকে আমি যে কোয়েশ্চেনগুলো বলেছি সেখানে প্রথম দিকে যে প্রশ্নগুলো বলেছি প্রতিটা অধ্যায়ের, সেগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, তাই সাজেশনের আমি প্রথমে ওগুলো আলোচনা করলাম। এবং তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের স্কুলে এই একই প্রশ্ন দেওয়া হয়েছে কিনা।